থাকে, সঠিক মানে খুব ভালো মানসম্মত লিঙ্ক যদি ইউজ না করো সেক্ষেত্রে কিন্তু ভুল থাকারও সম্ভাবনা থাকে। এই জন্য অনলাইনে যদি ডিপেন্ড করতে হয় তাহলে ক্রস চেক করে নিতে হবে, ক্রস চেক করে নিয়ে তারপরে সেখান থেকে আইডিয়া নিতে হবে। যাই হোক, এখন আমরা শুরু করব পয়েন্ট এস্টিমেশন দিয়ে। আমরা পয়েন্ট এস্টিমেশন এখন ডিটেইল স্টাডিতে চলে যাব। আমরা আগে যেমনটি ব্রিফ করেছিলাম পয়েন্ট এস্টিমেশন, কেউ একজন একটু বলো পয়েন্ট এস্টিমেশন বলতে আমরা আসলে কি বুঝি? স্যার এস্টিমেশন হয়েছে স্যার মূলত কোনো একটা বিষয়ে স্যার একটা আইডিয়া বা অনুমান করা। এখন যদি স্যার আমি কোনো একটা স্যাম্পল ডাটা কালেক্ট করে যদি স্যার একটা মিন বের করলাম যে ইউনিভার্সিটি আমাদের স্টুডেন্টের গড় এজ 21 বছর হবে, এখন এইখানে শুধু একটা পয়েন্ট হবে, শুধু একটা পয়েন্ট যে 21 বছরই হবে, এইটা হচ্ছে স্যার এই ক্ষেত্রে পয়েন্ট এস্টিমেশন ব্যবহার হয়। আর যদি আমি এরকম বলি যে 21 না 20 থেকে 23 এর ভিতরে হবে, তখন সেক্ষেত্রে ইন্টারভাল ব্যবহার হবে। আচ্ছা, আমরা শিখলাম যে স্ট্যাটিস্টিক্যাল এর ক্ষেত্রে মূল ব্যাপারটা হলো কোন পপুলেশন ক্যারেক্টারিস্টিক্স কে যখন আমরা ইনফার করতে চাই অথবা আইডিয়া দিতে চাই, তখন আমাদের কি করতে হয়, যে পপুলেশনের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমরা আইডিয়া দিতে চাই অথবা ইনফার করতে চাই সেই পপুলেশন থেকে একটা র্যান্ডম স্যাম্পল ড্র করতে হবে। র্যান্ডম স্যাম্পল ড্র করার পর যে ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আইডিয়াটা দিতে চাই, জাস্ট ওই ক্যারেক্টারিস্টিক্সটাই আমরা অন দা বেসিস অফ স্যাম্পল আমাদের নির্ণয় করতে হবে। নির্ণয় করার পর আমাদেরকে কমেন্টস করতে হবে যে আমাদের পপুলেশন ক্যারেক্টারিস্টিক্সটা এই স্যাম্পল ক্যারেক্টারিস্টিক্স এর কাছাকাছি কোনো ভ্যালু হবে। যেমনটি তুমি এক্সাম্পল দিয়েছো যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রছাত্রী আছে তাদের এভারেজ এজ, এভারেজ এজ কত। তো পপুলেশন যদি আমরা কনসিডার করি তাহলে আমাদের সকল স্টুডেন্টকে কনসিডার করতে হবে। তো এই সকল স্টুডেন্ট কনসিডার যদি আমরা করতে চাই, এখানে সময়ের ব্যাপার আছে, অর্থের ব্যাপার আছে, কমপ্লিট লিস্টের ব্যাপার আছে, আবার অ্যাভেলেবিলিটিরও ব্যাপার আছে। সব সময় তুমি চাইলেই সব ছাত্রের কাছাকাছি পৌঁছাইতে পারবে না। সুতরাং এইটা আমাদের কমপ্লিকেসি তৈরি হয়। এই কাজটাই আমরা তখন একটা র্যান্ডম স্যাম্পল অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ পার্ট নিয়ে সার্ভে এই কাজটা করতে পারে। ধরো স্যাম্পল মিন বরিশাল ইউনিভার্সিটির ছাত্রদের গড় এজের যে মিন স্যাম্পল মিন সেটা আমরা পাইলাম 21 বছর। তাহলে আমরা এখন কমেন্টস করতে পারি যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে যদি সমস্ত ছাত্রকেও কনসিডার করা হয় তাহলে গড়টা 21 বছরের কাছাকাছি কিছু একটা হবে। এমন হবে না যে স্যাম্পলে তুমি 21 পেয়েছো বাট পপুলেশন এটা 30 হয়ে গেল, এরকম হওয়ার সুযোগ খুবই কম। যদি যদি স্যাম্পলটা রিপ্রেজেন্টেটিভ হয় তাহলে পপুলেশন ক্যারেক্টারিস্টিক্সটা স্যাম্পল ক্যারেক্টারিস্টিক্স এর খুব ক্লোজ হবে। আর যদি স্যাম্পলটা পারফেসিভ হয় অর্থাৎ র্যান্ডম না হয়ে পারফেসিভ যদি হয়, সেই ক্ষেত্রে রেজাল্ট ভ্যালিড হওয়ার সম্ভাবনা কমে আসবে। কোন একজন স্টুডেন্ট যদি মাস্টার এরকম লিস্ট করে, কি হবে, গড় বয়স স্যাম্পলে বেশি দেখাবে। আবার যদি সব ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট নাই তাহলে এভারেজ এজ কম দেখাবে। ওই ওইভাবে স্যাম্পলটা নেওয়া তো এটা তো পারপোসিভ স্যাম্পলিং হয়ে গেল, এটা তো র্যান্ডম হলো না। এই জন্য আমাদের এই রেজাল্টটা কতটা ভ্যালিড হবে, ভ্যালিডিটির প্রশ্নটা যখন আসবে তখন এইটা এনশিওর করতে হবে যেন স্যাম্পলটা র্যান্ডম হয়। তাহলে যেমনটি তুমি বলেছো যে আমি যখন পপুলেশন ক্যারেক্টারিস্টিক্সটা অনলি একটা পয়েন্টের উপর ভিত্তি করে ইনফার করব অথবা আইডিয়া দেব, এক্সপ্লেইন করব, তখন সেটাকে আমরা বলি পয়েন্ট এস্টিমেশন। যেমন পপুলেশন মিনের পয়েন্ট এস্টিমেশনটা হলো, পয়েন্ট এস্টিমেট কি, পয়েন্ট এস্টিমেট হলো স্যাম্পল মিন। স্যাম্পল মিনের যদি, হ্যাঁ, স্যাম্পল মিনের যদি নিউমেরিক্যাল ভ্যালু বলো তাহলে সেটাকে আমরা বলবো এস্টিমেট। আর যদি ফাংশন বলো সেটা এস্টিমেট। তাহলে পপুলেশন মিনের, পপুলেশন মিনের এস্টিমেটর হলো স্যাম্পল মিনের যে ফাংশন, আর পপুলেশনের মিনের এস্টিমেট হলো স্যাম্পল মিনের যে নিউমেরিক্যাল ভ্যালু, যে রেজাল্ট সেটা। এখন এই পয়েন্ট এস্টিমেশন নিয়ে এখানে কিছু কি পয়েন্টস আমি উল্লেখ করেছি, যে কথাবার্তাগুলো আলোচনা হলো সেগুলো উল্লেখ করেছি। তোমরা একটু সময় নিয়ে এটা পড়বা। এখানে একটা এক্সাম্পলও দিয়েছি, যে কথাবার্তা বলেছি সেটা এখানে উল্লেখ করেছি। এখন এই এক্সাম্পলে আমি এটা বোঝাতে চেয়েছি
যে পপুলেশনের কোনো পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স এর পয়েন্ট এস্টিমেটর একাধিক হইতে পারে। কি বললাম? পপুলেশন ক্যারেক্টারিস্টিক্স এর এস্টিমেটর একাধিক হইতে পারে। যেমন এখানে বলা হলো কি, একটা র্যান্ডম স্যাম্পল ড্র করা হয়েছে নরমাল ডিস্ট্রিবিউশন থেকে, যার মিন হচ্ছে মিউ। এখন এই পপুলেশন মিন মিউ এর এস্টিমেটর অনেকগুলো হইতে পারে, তার মধ্যে স্যাম্পল মিন একটা। এখন স্যাম্পল মিনকে রিঅ্যারেঞ্জ করে সুইটেবল এস্টিমেশন টেকনিক অ্যাপ্লাই করে দেখেছো। যখন নরমাল ডিস্ট্রিবিউশন স্টাডি করেছো, তখন নরমাল ডিস্ট্রিবিউশনের মডেল প্যারামিটার যখন এস্টিমেট করেছো, তখন কি পেয়েছো? যে প্যারামিটারটাকে এস্টিমেট করতে চেয়েছো ওইটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে সেটা 0 দিয়ে রিপ্লেস করে বলেছো নরমাল ইকুয়েশন। অর্থাৎ নরমাল ডিস্ট্রিবিউশনের দুটো প্যারামিটার, তোমরা দুটো নরমাল ইকুয়েশন পেয়েছো। দুটো নরমাল ইকুয়েশন সিমুলটেনিয়াসলি সলভ করে দেখেছো যে মিনের এস্টিমেটরটা কত হবে আর ভেরিয়েন্সের এস্টিমেটরটা কত হবে। মিনের এস্টিমেটর পেয়েছো সামরি বাই এন, এইটা ছিল আনবায়াসড এস্টিমেটর যার ভেরিয়েন্স ছিল মিনিমাম। সুতরাং নরমাল ডিস্ট্রিবিউশনের পপুলেশন মিন মিউ এর থেকে ভালো পয়েন্ট এস্টিমেটর হলো স্যাম্পল মিন। হয়তো অনেকগুলো এস্টিমেটর ডিফাইন করা যাবে, বাট কোনো এস্টিমেটরই এই স্যাম্পল মিনের থেকে ভালো হবে না। হইতে পারে যে ইকুয়ালি ইফেক্টেড, বাট স্যাম্পল মিনের থেকে ভালো এরকম কোনো এস্টিমেটর এই ক্ষেত্রে ডিফাইন করার সুযোগ নাই। কারণ আমরা ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন টেকনিক অ্যাপ্লাই করে দেখেছি যে পপুলেশন মিন মিউ এর এস্টিমেটরটা যদি স্যাম্পল মিন হয়, তখন আমাদের যে লাইকলিহুড ফাংশন সেটা ম্যাক্সিমাম হয়। কথা বুঝে আসছে? জি স্যার। ওকে। কোন এস্টিমেটরের প্রত্যাশিত মান যদি প্যারামিটারের সমান হয়, তখন আমরা সেই এস্টিমেটরকে বলি আনবায়াসড এস্টিমেটর। কি বলেছি? যে কোন এস্টিমেটর, এই এস্টিমেটরের প্রত্যাশিত মান যদি এক্সপেক্টেড ভ্যালু যদি প্যারামিটারের সমান হয়, তখন সেটাকে আমরা বলি আনবায়াসড এস্টিমেটর। যেমন স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন কোর্সটা যখন তোমরা পড়েছো, তখন দেখেছো এক্সপেকটেশন অফ এক্স বার সমান পপুলেশন মিন মিউ। সুতরাং স্যাম্পল মিন পপুলেশন মিনের আনবায়াসড এস্টিমেটর। এখন প্র্যাকটিক্যাল লাইফ অ্যাপ্লিকেশনে অনেক সময় এরকম পাওয়া যায় যে এস্টিমেটরের এক্সপেকটেশনটা প্যারামিটারের সমান হচ্ছে না, বাট ভেরি ক্লোজ, বাট এক্স্যাক্টলি নট সেম। তখন ওইটাকে আমরা বলি বায়াসড এস্টিমেটর। তাহলে এই বায়াস এস্টিমেটরের কতখানি বায়াস, এই বায়াস ফ্যাক্টরটা বের করতে হয় ওই এস্টিমেটরের এক্সপেকটেশন থেকে যদি প্যারামিটারটা বাদ দেওয়া হয়, তাহলে যেটুকু থাকে সেটাই হলো বায়াস। এই এই যে এখানে বলা হয়েছে কি, যে থিটা একটা এস্টিমেটর, এই থিটা এস্টিমেটরের প্রত্যাশিত মান কত? এক্সপেকটেশন অফ থিটা হ্যাট। এই এক্সপেকটেশন অফ থিটা হ্যাট মাইনাস থিটা, থিটা হলো প্যারামিটার, এই দুটোর ডিফারেন্স হলো বায়াস টার্ম, এবং সেটাকে আমি ডিফাইন করছি বি অফ থিটা হ্যাট দিয়ে। এখন যদি কোনো এস্টিমেটর আনবায়াসড হয়, তার মানে এক্সপেকটেশন অফ থিটা হ্যাট সমান যদি থিটা হয়, তা থিটা মাইনাস থিটা 0 হয়ে যাবে, বায়াস হয়ে যাবে 0। আনবায়াসড এস্টিমেটরের বায়াস হলো 0। আর আমরা বায়াস কখন পাই? যখন একটা এস্টিমেটর আনবায়াসড না হয়, তখনই ওই এস্টিমেটরের জন্য আমরা বায়াসটা নির্ণয় করতে পারি। এখন আসো যে আমরা যে পয়েন্ট এস্টিমেটর নিয়ে স্টাডি করলাম, এই পয়েন্ট এস্টিমেটরের যে properties of a point estimator or main characteristics of a point estimator কয়টি? এইটা প্রধানত 4টি। এই 4টির বাইরে আরো কয়েকটি আছে, কিন্তু এই 4টি মূলত আমরা স্টাডি করি। প্রপার্টিজ অফ এ পয়েন্ট এস্টিমেটর হচ্ছে 4টি, এই 4টি মূলত স্টাডি করি।
এর বাইরেও আরো দুই একটা আছে যেগুলো আমরা পরবর্তীতে স্টাডি করব। যার প্রথমটি হলো কি আনবায়াসনেস, প্রথমটি হলো আনবায়াসনেস, দ্বিতীয়টি হলো কনসিস্টেন্সি, 3 নম্বর হলো ইফিসিয়েন্সি, 4 নম্বর হচ্ছে সাফিসিয়েন্সি। এখন আসো আমরা প্রথমটি একটু স্টাডি করি। মনে করো যে আমরা একটা র্যান্ডম স্যাম্পল ড্র করেছি কোন একটা ডিস্ট্রিবিউশন থেকে। এখানে ডিস্ট্রিবিউশন ফাংশন আমরা বলছি কি ক্যাপিটাল এফ। তোমরা অলরেডি কোন ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি ফাংশনকে স্মল এফ অফ এক্স দিয়ে লিখেছো, আর কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনকে লিখেছো ক্যাপিটাল এফ অফ এক্স। এখানে বলা হচ্ছে কি একটা র্যান্ডম স্যাম্পল ড্র করা হয়েছে কোন যার ডিস্ট্রিবিউশন ফাংশন হচ্ছে ক্যাপিটাল এফ। এখানে যদি ব্র্যাকেটে এক্স লিখে দিতা কোনো সমস্যা নাই, যেহেতু আমি এখানে বলি নাই যে এক্স র্যান্ডম একটা র্যান্ডম স্যাম্পল এরকম বলি নাই, এর জন্য এখানে সরাসরি এফ লিখে রেখেছি। এই ডিস্ট্রিবিউশনের প্যারামিটারটা কি বলছি? থিটা। ডিস্ট্রিবিউশনের মূল প্যারামিটারটাকে আমরা বলছি থিটা। প্যারামিটার যেহেতু থিটা, তার মানে কি এই থিটাটা আননোন কনস্ট্যান্ট। কথা পরিষ্কার হয়েছে? এই থিটা হলো আননোন কনস্ট্যান্ট। এখন কোন একটা এস্টিমেটর, যেটাকে আমরা বলছি থিটা হ্যাট, এইটাকে এই থিটার আনবায়াসড এস্টিমেটর বলা হবে যদি এক্সপেকটেশন অফ থিটা হ্যাট সমান থিটা হয়। আর এটা যদি না হয় দেন আমরা সেটাকে বলবো বায়াস এস্টিমেটর। একটু আসো আমরা একটা এক্সাম্পল দেই, তাহলে বুঝতে পারবা। এটা কোন ডিস্ট্রিবিউশন? এক্সপোনেনশিয়াল। স্যার এক্সপোনেনশিয়াল এক্সপোনেনশিয়াল ফ্যামিলি। হ্যাঁ, এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন বাবা, এটা ফ্যামিলি না, এটা এক্সপোনেনশিয়াল প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের। কি বলা হচ্ছে? একটা র্যান্ডম স্যাম্পল ড্র করা হয়েছে যার সাইজ হলো এন। এই র্যান্ডম স্যাম্পলটা কোন ডিস্ট্রিবিউশন থেকে ড্র করা হয়েছে? এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন থেকে ড্র করা হয়েছে। এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের মিন কত আর ভেরিয়েন্স কত মনে আছে? নির্ণয় করেছো তোমরা না? আচ্ছা, আমরা এখন আনবায়াসনেস চেক করব। এখানে 4টা এস্টিমেটর আমি লিখেছি। প্রথম এস্টিমেটর কি লিখেছি? এই যে থিটা, এখানে প্যারামিটার কয়টা? একটা। আমি একটু আগে উল্লেখ করেছি যে প্যারামিটারের জন্য অনেকগুলো এস্টিমেটর তুমি ডিফাইন করতে পারো। এখন হইতে পারে যে এই এস্টিমেটর গুলোর মধ্যে কয়েকটা আনবায়াসড, ইফিসিয়েন্ট, বাট দেখা গেল সাফিসিয়েন্ট না। ওই যে 4টা প্রপার্টিজের কথা যেটা আমরা বলছি, আনবায়াসড, কনসিস্টেন্সি, ইফিসিয়েন্সি আর সাফিসিয়েন্ট, এই 4টা প্রপার্টি সেটা কি আমরা বলবো থিটার। এই যে থিটা, এই থিটার এস্টিমেটর আমরা এখানে 4টা লিখেছি। এখানে একটা লিখেছি মিন, দ্বিতীয়টা হলো এই যে এই টার্মটা, 3 নম্বরটা এইটা, আর 4 নম্বরটা হচ্ছে এইটা। এখন আমরা দেখব এই 4টা এস্টিমেটর আনবায়াসড কি আনবায়াসড না। এই যে আমরা যেহেতু আনবায়াসড সেকশনে আছি, এখন আমরা আনবায়াসডনেসটা চেক করব। তাহলে প্রথমটা আসো, প্রথমটার আনবায়াসডটা আমরা চেক করব। তো থিটা 1 হ্যাট, এটা প্রথম এস্টিমেটর আমরা ধরেছি। তাহলে এটা থিটার আনবায়াসড হবে কখন? এইটার এক্সপেকটেশন যদি থিটা হয়, তাহলে আমরা থিটা 1 হ্যাট কে বলবো থিটার আনবায়াসড এস্টিমেটর। তো আসো আমরা দেখি চেক করে। তাহলে আমরা আনবায়াসডনেস চেক করার জন্য কি করতে হবে? এক্সপেকটেশন অফ থিটা 1 হ্যাট নিতে হবে। এক্সপেকটেশন অফ থিটা 1 হ্যাট, থিটা 1 হ্যাট সমান কত ছিল? এক্স বার। আমরা নিলাম এক্সপেকটেশন অফ থিটা 1 হ্যাট সমান এক্সপেকটেশন অফ এক্স বার। এক্সপেকটেশন অফ এক্স বারের যে ফর্মুলাটা সেটা আমরা বসিয়ে দিলাম। কি লিখলাম? 1/n সাম অফ লিখলাম, আর এক্সপেকটেশনটা চলে গেল ভেরিয়েবলের সাথে। এই প্রপার্টিজ তো পড়েছো তোমরা। যোগের এক্সপেকটেশন আর এক্সপেকটেশন নিয়ে যদি আলাদা করে যোগ করো, এটা তোমরা এক্সপেকটেশনের যে প্রপার্টিজ আছে ম্যাথমেটিক্যাল প্রপার্টিজ সেটাতে শিখেছো। এলিমেন্টস অফ প্রবাবিলিটিতে এইগুলো শিখেছো।
প্রপার্টি, প্রপার্টি ছিল, এগুলা সেখানে শিখেছো। এখন আসো, এই আমরা পাইলাম এক্সপেকটেশন অফ থিটা ওয়ান হ্যাট, আমরা এই টার্মটা পাইলাম। এখন আমার দরকার এক্স আই কোন ডিস্ট্রিবিউশন ফলো করে, আমাদের প্রবলেমে বলা আছে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে। সুতরাং এক্সপেকটেশন অফ এক্স এর ফর্মুলাটা কি? ইন্টিগ্রেশন অফ এক্স এফ অফ এক্স ডিএক্স। দেখো তো এক্সপেকটেশন অফ এক্স এর এই ফর্মুলাটা বুঝতে পারো কি? জি স্যার। হ্যাঁ, এটা তোমরা অলরেডি শিখেছো। তাহলে আমরা এক্স লিখলাম আর এখানে এফ অফ এক্স এর মানটা বসাই দিলাম, তার সাথে থাকলো ডিএক্স। তো এটা যদি ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করে এই জিরো আর ইনফিনিটি ভ্যালুটা যদি সেট করো, এটা তুমি পাবা থিটা। এটা আর আমি 2 লাইন ক্যালকুলেশন হবে, এটা করে দেইনি, বাসায় বসে এই গ্যাপটা পূরণ করে নিবা। ঠিক আছে? ইন্টিগ্রেশন করলে থিটা আসবে। এখন এক্সপেকটেশন অফ এক্স সমান পাইলা থিটা। তো এই এক্সপেকটেশন এক্স যদি থিটা হয়, সামটা তখন থিটার সাথে থাকবে। তো থিটা যেহেতু কনস্ট্যান্ট হয়ে গেল, তাহলে সাম যদি কোনো কনস্ট্যান্টের সাথে যায়, তো এই এন দিয়ে গুণ হয়ে যাবে, নিচেও এন আছে আর উপরেও এন থাকবে। তার মানে এটা সমান কত পাইলাম আমরা? থিটা। এই যে আমার যেহেতু অবজারভেশন গুলো আইআইডি ছিল এবং এক্সপেকটেশন অফ এক্স আই সমান থিটা, সুতরাং আমি এইটা সমান 1/n সাম, এই যে এখানে মানটা বসাই দিলাম থিটা। এখন এই এন এন ক্যান্সেল আউট হয়ে থাকলো থিটা। তাহলে আমরা থিটা ওয়ান হ্যাট কে কি ধরনের এস্টিমেটর বলবো? থিটার আনবায়াসড এস্টিমেটর। যেহেতু এক্সপেকটেশন অফ থিটা ওয়ান হ্যাট আমরা থিটা পেলাম, এই জন্য থিটা ওয়ান হ্যাট কে আমরা বলবো থিটার আনবায়াসড এস্টিমেটর। 2 নম্বর করি, থিটা টু হ্যাট এর ফর্মুলা আমরা এটা দিয়ে রেখেছিলাম। তো এটা আসো, এখন এক্সপেকটেশন নেই, এক্সপেকটেশন নিলে নরমালি এটা ভেরিয়েবলের সাথে চলে গেল। আর আমরা একটু আগেই নির্ণয় করলাম এক্সপেকটেশন অফ এক্স আই সমান থিটা। থিটা যদি বসায় দাও, থিটা তখন কনস্ট্যান্ট হয়ে গেল, থিটাটা বামে চলে আসলো। তো থিটা বামে আসলো আর বামে এই টার্মটা আছে, তখন থাকলো কি সাম অফ আই। সাম অফ আই, তো সাম অফ আই আই ইজ ইকুয়াল টু 1 টু n। এটা এই সিরিজটা কি হয়? সিরিজটা 1 প্লাস 2 ন্যাচারাল নাম্বারের যোগ, 1 থেকে n পর্যন্ত যোগ। 1 থেকে n পর্যন্ত যোগের ফর্মুলা কোনটা? এটা না, n ইনটু n প্লাস 1/2। ঠিক আছে? এটা জি স্যার। দেখো এই টার্মের সাথে এই টার্মটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আলটিমেট থাকছে কি থিটা। সুতরাং থিটা টু হ্যাটও এই থিটার আনবায়াসড এস্টিমেটর। ঠিক আছে? 3 নম্বরটা তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট দিয়েছি। কেন অ্যাসাইনমেন্ট দিয়েছি একটু বলি। এইখানে দেখো আই স্কোয়ার, ওই এক্সপেকটেশন অফ এক্স আই নিলে থিটা বামে চলে আসবে, আর এখানে থাকবে আই স্কোয়ার, তার মানে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস ডট আপ টু প্লাস এন স্কোয়ার। স্কোয়ার টার্মের যোগফল, তার ফর্মুলাটা কত? এই যে এখানে যেটা আছে তার উল্টাটা। তার মানে এটাও ক্যান্সেল আউট হয়ে থিটা থাকবে, এটাও আনবায়াসড পাবা তোমরা। ঠিক আছে? জি স্যার। এখন এই থিটা ফোর হ্যাট, এটা হলো মিনিমাম অফ x1 x2 টু xn। এইটার জন্য অর্ডার স্ট্যাটিস্টিকের আইডিয়াটা প্রয়োজন হবে। এখন অর্ডার স্ট্যাটিস্টিকের আইডিয়াটা তোমাদের ক্লিয়ার কাট আছে কিনা? থার্ড ইয়ারে যারা আছো তাদের অর্ডার স্ট্যাটিস্টিক্স পড়া হয়ে গেছে। এখন সেকেন্ড ইয়ারে যারা আছো তারা কি পড়েছো অর্ডার স্ট্যাটিস্টিক্স? না স্যার। তোমাদের কবে অর্ডার স্ট্যাটিস্টিক্স কোর্সটি? সেকেন্ড ইয়ারে আছে না অর্ডার স্ট্যাটিস্টিক্স? স্যার এটা আলাদা এমনি কোর্স দেয় নাই, অ্যাকচুয়ালি স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের ভিতরে একটা পার্ট হিসেবে পড়ানো হয়েছিল অর্ডার স্ট্যাটিস্টিক্স। ও অলরেডি পড়েছো তোমরা? তো থার্ড ইয়ারে আমরা যারা স্যার আমাদের হচ্ছে এমনি একটু টাচ দেওয়া হয়েছিল এরকম। সেকেন্ড আচ্ছা ইয়ারে ওদের এটা আছে কিনা অ্যাকচুয়ালি এটা জানি না আসলে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আইডিয়াটা দিয়ে যাই। যারা থার্ড ইয়ারে আছো তারা সহজেই বুঝতে পারবা। সেকেন্ড ইয়ারে যারা আছো যখন অর্ডার স্ট্যাটিস্টিক্স পড়বা তখন বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আর কি। যদি যেহেতু 2 ইয়ারকে পড়াচ্ছি, এই ধরনের প্রবলেম গুলো আমি থার্ড ইয়ারের প্রশ্নে রাখবো, সেকেন্ড ইয়ারের প্রশ্নে রাখবো না। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, আমি পড়াই দিচ্ছি। যেহেতু সেকেন্ড ইয়ারের সাথে যায় না, এটা সেকেন্ড ইয়ারে আমি রাখবো না, থার্ড ইয়ারের সাথে যাই, আমি থার্ড ইয়ারের প্রশ্নে রাখতেও পারি। ঠিক আছে, আমি তাহলে ব্রিফ করে যাই।
আমাদের 4 নম্বর যে এস্টিমেটরটা ছিল সেটা হলো মিনিমাম অফ এ স্যাম্পল। তার মানে ফাংশন, এখানে ফাংশনটা কি? স্যাম্পলের মিনিমাম। স্যাম্পলের মিনিমাম মানে কি? ফার্স্ট অর্ডার স্ট্যাটিস্টিক। তোমরা যারা অর্ডার স্ট্যাটিস্টিক্স অলরেডি পড়েছো তারা জানো যে আমাদের যে র্যান্ডম স্যাম্পলটা থাকে সেই র্যান্ডম স্যাম্পলকে যদি আমরা অর্ডার অফ দেয়ার ম্যাগনিটিউড অনুযায়ী অ্যারেঞ্জ করি, ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট যদি অ্যারেঞ্জ করি, তাহলে তাদের মধ্যে একটা ইনইকুয়ালিটি রিলেশনশিপ বিল্ড আপ করে। দেখা গেল কি আমার র্যান্ডম স্যাম্পলটা হচ্ছে আইআইডি, বাট যখন আমি অ্যারেঞ্জ করে সাজাবো তখন তাদেরকে আর আমরা সেই অর্থে আইআইডি বলতে পারছি না, ইন্ডিপেন্ডেন্টলি ডিস্ট্রিবিউটেড এটা বলতে পারছি না। তখন তাদের মধ্যে একটা ইনইকুয়ালিটি রিলেশন থাকে। একই সাথে অর্ডার করার ফলে যেহেতু ফাংশন, ফাংশন কি? মিনিমাম অফ স্যাম্পল অবজারভেশন, ফার্স্ট অর্ডার স্ট্যাটিস্টিক্স, ফাংশন অফ স্যাম্পল অবজারভেশন এটা। সুতরাং ফার্স্ট অর্ডার স্ট্যাটিস্টিক্স। একইভাবে সবগুলো পজিশনের জন্যই একটা করে স্ট্যাটিস্টিক তৈরি হয়, এটাকে আমরা বলছি অর্ডার স্ট্যাটিস্টিক্স। তো ফার্স্ট অর্ডার স্ট্যাটিস্টিক এখান থেকে ডিফাইন করলাম। যেহেতু আমার র্যান্ডম ভেরিয়েবলটা হলো এখন ফার্স্ট অর্ডার স্ট্যাটিস্টিক, সুতরাং ফার্স্ট অর্ডার স্ট্যাটিস্টিকের যে ডিস্ট্রিবিউশন সেটা আমাদের জানতে হবে এই 4 নম্বর প্রবলেমটা সলভ করার জন্য। দেখো তো ফার্স্ট অর্ডার স্ট্যাটিস্টিকের প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনটা চিনতে পারো কিনা? জি স্যার। ভেরি গুড। এখন এই ডেনসিটি ফাংশন আমাদের কি কি লাগবে? এফ অফ এক্স তো আমাদের জানা আছে, এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে, পিডিএফ দেওয়া আছে অলরেডি, বাট এই সিডিএফ টা দেওয়া নাই। তাহলে আমাদের এখন এই সিডিএফ টা নির্ণয় করে নিতে হবে। 1/θ e টু দি পাওয়ার মাইনাস ইউ বাই থিটা 0 টু এক্স আপ টু এক্স পর্যন্ত ইন্টিগ্রেশন করলে আমরা সিডিএফ টা পাবো। এই সিডিএফ টা নির্ণয় করলে তোমরা অনেকবার করেছো, এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের সিডিএফ এটা আসে, তোমরা করেছো অলরেডি। আমি জাস্ট ফাইনালি অ্যানসারটা লিখে রেখেছি, এখানে আর 1-2 লাইন করলে এই রেজাল্টটা তোমরা পাবা। এখন আমার এই ক্যাপিটাল এফ অফ এক্স আর স্মল এফ অফ এক্স এই দুটো মান আমি এই ইকুয়েশনে বসাই দিলাম। তার মানে এন আর 1 মাইনাস এফ অফ এক্স, এফ অফ এক্স যদি এটা হয়, এখানে 1 মাইনাস এটা করলে কি হয়? 1 1 ক্যান্সেল আউট হয়ে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই থিটা এই টার্মটা থাকে, এন ইন্টু এই টার্মটা, তার পাওয়ার হচ্ছে এন মাইনাস 1, আর এখানে হচ্ছে এফ অফ এক্স। এফ অফ এক্স বলতে আমরা 1 বাই থিটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই থিটা এই ভ্যালুগুলো বসাই দিলাম। বসাই দেওয়ার পরে দেখো একটু রিঅ্যারেঞ্জ করে লিখলে আমরা এই যে এই টার্মটা পাই। এখানে থিটা আছে 1 বাই থিটা, এটা এন এর সাথে দিয়ে দিলাম এন বাই থিটা, এন বাই থিটা দিয়ে দিলাম। আর এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই থিটা আছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই থিটা আছে। দেখো এইখানে মাইনাস আছে, এইখানে মাইনাস আছে 1 এর জায়গায়, এই 1 এর জন্য যদি নেই এটা প্লাস হয়, আর এখানে মাইনাস আছে, তার মানে একটা টার্ম ভ্যানিশ হয়ে যায়, এই 1 এর জন্য এটা ভ্যানিশ হয়ে যায়, আর আমাদের থাকে শুধু এই এন টার্ম দিয়ে যেটা গুণ করলে ই টু দি পাওয়ার মাইনাস এন এক্স বাই থিটা এই টার্মটা থাকে। এক লাইন করলেই তোমরা এটা বুঝতে পারবা। এখন আসো আমরা ফাইনালি ফার্স্ট অর্ডার স্ট্যাটিস্টিকের যে ডেনসিটি ফাংশন সেটা পাইলাম এটা। তাহলে এখন আমার কি করতে হবে? 1n যে এস্টিমেটরটা সেটাকে কি করতে হবে? তার প্রত্যাশিত মানটা নির্ণয় করতে হবে। তখন এক্সপেকটেশন অফ দিস মানে কি? ইন্টিগ্রেশন অফ এক্স এফ অফ এক্স ডিএক্স। এক্স তো বসাই দিলাম, আর এফ অফ এক্স এর ভ্যালুটা এই যে এখানে নির্ণয় করলাম, সেই ভ্যালুটা এখানে বসাই দিলাম। বসাই দিয়ে জাস্ট ইন্টিগ্রেশন করলে আমরা এটা পাবো থিটা বাই এন। দেখো এই 4 নম্বরের ক্ষেত্রে আমরা এক্সপেকটেশন নির্ণয় করে দেখলাম যে এটা থিটা হয়নি, কত হয়েছে? থিটা বাই এন। সুতরাং এটাকে আমরা আনবায়াসড বলতে পারছি না, এটা হলো বায়াসড এস্টিমেটর। x1n এটা বায়াসড, বাট এটাকে আনবায়াসড হতে গেলে এখন কি কি করতে হবে বলতো? এটা আনবায়াসড হয়ে যাবে যদি এনটাকে আবার আমরা বাইরে নিয়ে চলে যাই। তখন হবে কি? এক্সপেকটেশন অফ n ইনটু x1n, তখন আমরা এটা সমান পাবো থিটা। তখন আমরা বলতে পারি কি n ইনটু x1n এইটা হলো আনবায়াসড এস্টিমেটর, বাট এইটা আনবায়াসড না, এটা সমান যেহেতু থিটা না, এই জন্য এটা বায়াসড এস্টিমেটর অফ থিটা। আমরা একটু অবজার্ভ করে দেখলাম কি এই এনটাকে যদি এইটার সাথে গুণ করে দেই তখন রাইট সাইডে থাকে শুধু থিটা, তার মানে এইটার এক্সপেকটেশন নিলে আমরা থিটা পাবো। এই জন্য এইটা হলো আনবায়াসড এস্টিমেটর, বাট শুধু x1n ফার্স্ট অর্ডার স্ট্যাটিস্টিক যেটা, এটা হলো বায়াসড এস্টিমেটর। এইখানে আমরা 4টা প্রবলেমের ক্ষেত্রে ইন্টিগ্রেশনে কিন্তু বেশ কয়েকটা লাইন গ্যাপ দিয়েছি, ছোট ছোট ইন্টিগ্রেশন, খুব সহজ। তোমাদের এই লেভেলে এই ইন্টিগ্রেশন গুলো কিছুই না, জাস্ট খাতা কলমে একটু বসে গেলেই সলভ হয়ে যাবে।
এই ইন্টিগ্রেশন গুলো তোমাদের দায়িত্বে থাকলো, প্রত্যেকে সলভ করে প্রয়োজনীয় লাইন এখানে সংযুক্ত করে নেবা। যদি কেউ এক লাইনে করতে পারো করবা, 2 লাইন লাগলে করবা, 3 লাইন লাগলে করবা, বাট ইন্টিগ্রেশন গুলো করে এখানে যুক্ত করে রাখবা, নাহলে তোমাদের মনে রাখতে গেলে সমস্যা তৈরি হবে। মনে রাখার চেষ্টা করার দরকার নাই, জাস্ট ইন্টিগ্রেশন করে বোঝার চেষ্টা করবা। আমার কথা পরিষ্কার হয়েছে এখানে? জি স্যার। ওকে, আমরা আর একটা প্রবলেম দেখবো আনবায়াসড এস্টিমেটরের জন্য। এখানে একটা র্যান্ডম স্যাম্পল ড্র করা হয়েছে। এটি কোন ডিস্ট্রিবিউশন? এটিও এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, বাট আগে প্যারামিটার ছিল থিটা, এখন প্যারামিটার বলেছি থিটা প্লাস 1। আমাদের এই ডিস্ট্রিবিউশনের জন্য বলছে কি, একটা আনবায়াসড এস্টিমেটর নির্ণয় করো। একটা আনবায়াসড এস্টিমেটর খুঁজে বের করতে হবে যে আনবায়াসড এস্টিমেটরটা কত হবে বলে, এখানে আগে থেকে আমরা ডিফাইন করে দেইনি। এখানে বলাই হয়েছে তুমি আনবায়াসড এস্টিমেটরটা ডিফাইন করো। আনবায়াসড এস্টিমেটর ডিফাইন করতে গেলে কি করতে হবে? তোমাকে এক্সপেকটেশন অফ এক্স নির্ণয় করতে হবে। তো এক্সপেকটেশন অফ এক্স নির্ণয় করো, এক্স এফ অফ এক্স ডিএক্স। একইভাবে এইটা যদি এই এখানে বসাও, বসায় যদি ইন্টিগ্রেশন করো, সেক্ষেত্রে তুমি পাবা থিটা প্লাস 1। তুমি এক্সপেকটেশন অফ এক্স সমান পাইলা কত? থিটা প্লাস, এখন আসো এক্সপেকটেশন অফ এক্স বার সমান কত? এক্সপেকটেশন অফ এক্স বার সমান এক্সপেকটেশন অফ সাম অফ এক্স বাই 1/n টাকে বাইরে নিয়ে চলে যাও, আর এক্সপেকটেশনটা থাকলো এক্স এর সাথে। ক্যান্সেল হয়ে যায়, কারণ থিটা প্লাস 1 কনস্ট্যান্ট। তাহলে এক্সপেকটেশন অফ এক্স বার সমান আমরা পাইলাম থিটা প্লাস 1। তাহলে এক্সপেকটেশন অফ এক্স বার মাইনাস 1 সমান থিটা। অতএব আমরা কি বলতে পারি? এক্সপেকটেশন অফ এক্স বার মাইনাস 1 সমানটা, সুতরাং এক্স বার মাইনাস 1 এইটা হলো থিটার আনবায়াসড এস্টিমেটর। খুব ছোট্ট একটা প্রবলেম, পরিষ্কার হয়েছে? জি স্যার। আমরা এখন মিন স্কোয়ার ইরর, একটা এস্টিমেটরের মিন স্কোয়ার ইরর, সেইটা নিয়ে একটু আইডিয়া গেইন করব। আমরা একটা এস্টিমেটর কয় ধরনের হতে পারে শিখলাম। শিখলাম যে এস্টিমেটরটা আনবায়াসড হতে পারে, আবার বায়াসড হতে পারে। যদি কোনো এস্টিমেটর আনবায়াসড হয়, তাহলে এই মিন স্কোয়ার ইররটা হলো ওই এস্টিমেটরের ভেরিয়েন্সের সমান। আর যদি এস্টিমেটরটা বায়াসড হয়, তাহলে মিন স্কোয়ার এরর হলো ওই এস্টিমেটরের ভেরিয়েন্স, আর সাথে যুক্ত হবে বায়াস টার্ম, যেটা সেই বায়াস টার্মের স্কোয়ার। আমি একটু রেজাল্টটা একটু দেখাই। এই যে এটা তোমার মনে করো থিটা হলো এস্টিমেটর, তাহলে মিন স্কোয়ার এরর অফ থিটা সমান হলো ভেরিয়েন্স অফ থিটা প্লাস বায়াস অফ থিটা তার স্কোয়ার, যদি এস্টিমেটরটা বায়াসড হয়। আর এস্টিমেটরটা যদি আনবায়াসড হয়, তাহলে বায়াস ফ্যাক্টর যেটা আছে এটা 0 হয়ে যাবে। সুতরাং মিন স্কোয়ার এরর অফ থিটা হ্যাট আর ভেরিয়েন্স অফ থিটা হ্যাট এই দুটো সেম হয়ে যাবে, এটার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তা আমার স্যার মিন স্কোয়ার এররটা কি স্যার? আমরা ভেরিয়েন্স সম্বন্ধে আমাদের আইডিয়া আছে জি স্যার। কি বলতো? স্যার ভেরিয়েন্স এটা সাধারণত বোঝা যায় স্যার আমাদের যে মিন থেকে ডেটাগুলো কিভাবে ছড়িয়ে রয়েছে একটা ডিস্ট্রিবিউশনের, অর্থাৎ কোনো বিস্তৃতি বোঝায় একটা যেটা। ডেটা সেটের সেন্টার থেকে অন্যান্য অবজারভেশন গুলো অন এভারেজ কতটা ডিস্টেন্সে আছে সেটাই তো নির্ণয় করে, তাই তো? জি স্যার, জি আর স্যার। এখানে কাজটা হলো কি, এখানে আমরা কিন্তু র্যান্ডম, তুমি যে ভেরিয়েন্সের জন্য যেটা বলছো এক্স ডেটা সেট, আমার এই ডেটা সেটটা কিন্তু স্ট্যাটিস্টিক, খেয়াল করেছো? এস্টিমেটর, হ্যাঁ, এস্টিমেটর মানে জি কি? স্যার। ফাংশন অফ স্যাম্পল অবজারভেশন।
জি স্যার, জি স্যার। এস্টিমেটর, এই এস্টিমেটরের যে ভেরিয়েন্স সেটা কি আমরা বলছি মিন স্কয়ার এরর। অর্থাৎ স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনে তোমরা কি শিখেছো? স্ট্যান্ডার্ড এরর শিখেছো না? Yes, sir. স্যার আমরা হ্যাঁ। তো সেকেন্ড ইয়ার, স্যার আমরা ওইটা শিখি ও নাই। আচ্ছা আচ্ছা, এই মিন স্কয়ার এররটা হলো কি, যে এস্টিমেটরের যে ভেরিয়েন্স, হ্যাঁ, এটা তো ভেরিয়েন্স, এক্সপেকটেশন অফ থিটা হ্যাট মাইনাস থিটা স্কয়ার, ভেরিয়েন্স। এইটা হলো মিন স্কয়ার এরর দিয়ে লেখা হয়েছে এই জন্য যে যদি আমার এই এস্টিমেটরটা আনবায়াসড হয় তাহলে এই মিন স্কয়ার এরর আর ভেরিয়েন্স এইটার মধ্যে কোনো পার্থক্য নাই, এইটাই স্ট্যান্ডার্ড এরর হয়ে যাবে। আর যদি এস্টিমেটরটা বায়াসড হয় সেক্ষেত্রে ওই ভেরিয়েন্সের সাথে বায়াস টার্মের স্কয়ারটা যুক্ত হবে। এই মিন স্কয়ার এরর দিয়ে কি নির্ণয় করা হয়? এই মিন স্কয়ার এরর দিয়ে নির্ণয় করা হয় যে যদি কোনো পপুলেশন থেকে স্যাম্পল ড্র করা হয় তাহলে আমি যে এস্টিমেটর গুলো পাবো সেই এস্টিমেটর গুলো প্যারামিটার থেকে অন এভারেজ ডিস্টেন্সটা কত হবে, প্যারামিটার থেকে এস্টিমেটর গুলোর এভারেজ ডিস্টেন্স। আর তোমরা যে ভেরিয়েন্স পড়েছো সেটা কি সেন্টার ভ্যালু থেকে অবজারভেশনস গুলোর এভারেজ ডিস্টেন্স। ওখানে দুটো টার্ম তোমরা পড়েছো, ভেরিয়েন্স পড়েছো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পড়েছো। কেউ একজন একটু ব্যাখ্যা করতে পারো যে ভেরিয়েন্স পড়ার পরে আবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কেন পড়া লাগলো? স্যার এইখানে স্যার ভেরিয়েন্সে স্যার আমরা যে স্যার মানে মিন থেকে যে ডেটাগুলোর দূরত্ব এভারেজে স্কোয়ারে বের করি, যে কারণে আমরা স্যার এক্সাক্ট এককটা পাইনি। যখন আমরা ওইটাকে স্যার যখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যাব তখন আমরা এক্সাক্ট এককটা পাই, এবং ওইটা থেকে আরো বুঝতে আমাদের সুবিধা হয় যে ডাটাগুলো কতটা বিস্তৃত ভেরি আছে। গুড। এখানে মূল প্রবলেমটা হলো আমাদের আমাদের যখন এককটা স্কোয়ারে আসে অর্থাৎ কেজি স্কোয়ার, মিটার স্কোয়ার, টাকা স্কোয়ার, এইটা দিয়ে আমরা কিছু বুঝি না। বুঝতে হলে মূল এককে ফিরতে হবে, হয় টাকা হতে হবে অথবা কেজি হতে হবে। আর মূল এককে ফিরতে গেলে তখন আমাদের এটা একটা স্কোয়ার, এই স্কোয়ার রুটটাই আমরা বলছি কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা নির্ণয় করা হয় তোমার রেজাল্টকে এক্সপ্লেইন করার জন্য। অর্থাৎ তোমরা এটা খেয়াল করেছো যে বেসিক স্ট্যাটিস্টিক্সে ভেরিয়েন্সের একটা ভ্যালু দিয়ে যদি এক্সপ্লেইন করতে বলা হয়েছে তখন তোমরা কি করেছো, এক্সপ্লেইন করার স্বার্থে ভেরিয়েন্সটাকে আগে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কনভার্ট করেছো, অর্থাৎ মূল এককে কনভার্ট করেছো, দেন তুমি ইন্টারপ্রিট করেছো। অর্থাৎ ভেরিয়েন্স আমি বলে দিলাম একটা ডেটা সেটের, মনে করো হাইটের ভেরিয়েন্স হচ্ছে 25, হ্যাঁ, হাইটের ভেরিয়েন্স 25, এটা ইন্টারপ্রিটেশন করতে হলে তোমাকে আগে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে যেতে হবে, সেটা হলো 5। তখন তুমি বলতে পারবা যে সেন্টার ভ্যালু থেকে এভারেজ ডেভিয়েশন, হ্যাঁ, এজের যে এভারেজ ডেভিয়েশন সেটা হলো 5, তাই তো? জি স্যার। হ্যাঁ, কিন্তু তুমি যদি বলো যে এভারেজ ডেভিয়েশন 25 সেটা কিন্তু হবে না, ওটা কিন্তু স্কোয়ার নাম্বার, স্কোয়ার ইউনিটে আছে। ওকে, ভেরি গুড। এই ভেরিয়েন্স আর বায়াসের যে রিলেশনশিপ, জাস্ট এই যে এইটা লিখেছি, এখান থেকে আমি কি করেছি, থিটা হ্যাট আছে এখানে, এই থিটা মানে এই থিটা হ্যাটের এক্সপেকটেশনের দুটো টার্ম, একটা মাইনাস আর একটা প্লাস এখানে যুক্ত করেছি প্রমাণের স্বার্থে, দিয়ে এটাকে দুটো পার্টে ভাগ করেছি, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। তখন আমার ফর্মুলা দাঁড়িয়েছে এ প্লাস বি হোল স্কয়ার। এই এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলাটা লিখেছি। আর এখানে এক্সপেকটেশন নিলে এটা তো অলরেডি কনস্ট্যান্ট আছে, এটার সাথে যখন আবার এক্সপেকটেশন যাবে দেখো এটা জিরো হয়ে যায়, অর্থাৎ ক্রস প্রোডাক্ট টার্মটা জিরো হয়ে যায়, আমার থাকে শুধু দুটো টার্ম। এই দুটো টার্মের একটা হলো ভেরিয়েন্স, একটা হলো ভেরিয়েন্স আর আরেকটা হলো বায়াস। সুতরাং আমার এই থিটা হ্যাট এটা যদি আনবায়াসড হয়, বায়াস টার্মটা জিরো হয়ে গেলে মিন স্কয়ার অফ থিটা হ্যাট সমান ভেরিয়েন্স থাকবে, আর যদি এটা বায়াস হয় তাহলে ভেরিয়েন্সের সাথে বায়াস টার্মের স্কয়ারটা যুক্ত হবে। এটা হলো, আশা করি খুব সহজেই বুঝতে পারবা। আর যদি এর থেকে সহজ করে লিখতে চাও লিখে ফেলুন, সমস্যা নাই। আমরা এটা কিন্তু আরো সহজেও প্রমাণটা করতে পারি, এই প্রমাণটা আরো সহজে করা যায়। এই যে আরেকটা প্রমাণ তোমাদের জন্য রেখেছি, এই যে ভেরিয়েন্স অফ এক্স এর ফর্মুলাটা তোমরা জানো, ভেরিয়েন্স অফ এক্স সমান কত, এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কয়ার, এই ফর্মুলাটা তোমরা জানো।
এখন এক্স কে আমরা থিটা হ্যাট মাইনাস থিটা এটা দিয়ে যদি রিপ্লেস করি, এক্স কে থিটা হ্যাট মাইনাস থিটা এটা দিয়ে যদি রিপ্লেস করি, তাহলে দেখো এক্সপেকটেশন অফ এই যে এখানে থিটা হ্যাট মাইনাস থিটা এটা দিয়ে রিপ্লেস করলে এটার স্কোয়ার হচ্ছে, তার মানে এটা হলো মিন স্কোয়ার এরর অফ থিটা হ্যাট। তার মানে আমরা এইটা এক্স কে যদি এটা দিয়ে রিপ্লেস করি, এটা তখন হয়ে যায় মিন স্কোয়ার এরর অফ থিটা হ্যাট। আর এখানে ভেরিয়েন্স অফ কত, এই যেটা, তা এইখানে কত থাকে, ভেরিয়েন্স অফ এই যে থিটা হ্যাট মাইনাস থিটা, আর এইখানে হলো এক্সপেকটেশন অফ থিটা হ্যাট মাইনাস থিটা তার স্কোয়ার। অর্থাৎ কি কি দাঁড়াইলো, এই ভেরিয়েন্স অফ থিটা টার্ম বা টার্মের যেভাবে তোমাদের ভালো লাগে করো, সমস্যা নাই। আর একটা প্রবলেম আমি তোমাদেরকে দেব, এই যে এই প্রবলেমটা এখানে একটা এক্সাম্পল দিয়েছি, এইখানে আমরা একটা এস্টিমেটর বলছি বিটা হ্যাট, যেটা হচ্ছে মিনিমাম অফ x1 x2 xn, এটা x1n। এখন আমাদের দেখতে হবে কি যে এটা বায়াসড নাকি আনবায়াসড, এর মিন স্কোয়ার ইরোরটা কত হবে, বিটা হ্যাটের মিন স্কোয়ার ইরোরটা কত হবে সেটা নির্ণয় করতে হবে। প্রবলেমটা করে দেওয়া আছে, থার্ড ইয়ারের স্টুডেন্টের জন্য এই অ্যাসাইনমেন্টটা থাকলো যে তারা এই প্রবলেমটা সলভ করবে। এখানে করে দেওয়া আছে, জাস্ট বুঝতে পারছো কিনা এটাই হলো কাজ। ঠিক আছে স্যার। হ্যাঁ, এইটা একেবারেই ডিটেল না, ওই কয়েক লাইনের গ্যাপ আছে, এইটা বাসায় বসে বোঝার চেষ্টা করবা। যদি কেউ একজন প্রেজেন্ট করতে চাও আমাকে বলতে পারো, তাহলে আমি তাকে প্রেজেন্ট করার সুযোগ দেব। ঠিক আছে স্যার। কে বলো, কে প্রেজেন্ট করবা? স্যার জানাবো আপনাকে, আমরা কথা বলবো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা একজন নির্ধারণ করো যে কে প্রেজেন্ট করবা, এটা এটা তোমাদের বাসায় কাজ থাকলে এটা বাসায় বসে বোঝার চেষ্টা করবা। তাহলে আজকে আমি এই কনসিস্টেন্সির আগ পর্যন্ত রাখি। ঠিক আছে স্যার। বুঝতে অসুবিধা হয়েছে কি কোথাও? যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে একটু উল্লেখ করো, সেখানে আমি একটু ব্যাক করি। না স্যার, আশা করি সমস্যা হয় না। ইনশাল্লাহ সমস্যা হবে না, আমি লেকচার এখনই আপলোড করে দেবো, 5-7 মিনিটের মধ্যে আপলোড করে দেবো, তোমরা কিছুক্ষণ একটু পরেই কথা বলতে চাচ্ছিলাম স্যার। বলো। স্যার আমরা আসলে থার্ড ইয়ারে পড়লেও আমাদের হচ্ছে অর্ডার স্ট্যাটিস্টিক্স এ স্যার অনেক কিছু গ্যাপ আছে। এর কারণ হচ্ছে স্যার আহ, ওই যে জুলাইয়ের আন্দোলনে স্যার হচ্ছে কিছুদিন আমাদের তো ক্লাস অফ গেছিল, এরপরে স্যার ওই কোর্সটা হচ্ছে লাস্টে আমাদের একটা শীট প্রোভাইড করা হয়েছিল। আমরা স্যার অতটা ভালোভাবে স্যার এই টপিকটা আমরা আসলে পারি না বা বুঝি না, হয়তোবা দুই একজন জানতে পারে বা বুঝতে পারে। সো স্যার আপনি যদি একটু আপনাদের টাচ দিতেন এই টপিকটা সম্বন্ধে, তাইলে হচ্ছে স্যার আমরাও বুঝতাম আর কি ভালোভাবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই তাহলে। আমাদেরও তো একটু সমস্যা হচ্ছে স্যার, এটা হচ্ছে লজ্জা, লজ্জা নাকি বললাম স্যার আসলে। না না, ঠিক আছে, অবশ্যই অবশ্যই, যদি সমস্যা আসলে হলে স্যার তো আমাকে শিখতে চাই বলবা। আমরাও। হ্যাঁ, আমাকে অবশ্যই বলতে হবে, বলে আমাকে বলতে হবে অর্ডার স্ট্যাটিস্টিক্স এর কার বই পড়েছো নাকি কোনো নোট? স্যার, আমরা স্যার বইও পড়ি নাই স্যার, এই সম্বন্ধে আমরাও স্যার একেবারে জিরো লেভেলে আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখি তো অর্ডার স্ট্যাটিস্টিক্স এর আমার ইয়ে আছে, অর্ডার স্ট্যাটিস্টিক্স এর তো আমার থাকার কথা। অর্ডার স্ট্যাটিস্টিক্স, আচ্ছা আমার কাছে অর্ডার স্ট্যাটিস্টিক্স এর কমপ্লিট একটা নোট আমি করেছি, আমার কাছে একটা লেকচার নোট আছে। হ্যাঁ, এখন তোমাদের কতটুকু পড়াবো এটা হলো একটা ফ্যাক্ট। এই কোর্সের জন্য যতটুকু দরকার বা যতটুকু জানলে আমরা এই কোর্সটা মোটামুটি কমপ্লিট করতে পারবো বা বেসিক জিনিসগুলো স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাদের আগামী কোনো একদিন, যদি এমন হয় ঈদের পর পর, তাহলে আমি এই কোর্সটা তোমাদের আগে একদিন আন্ডারস্ট্যান্ডিংটা দিয়ে তারপরে আবার নতুন করে শুরু করব জি স্যার, এস্টিমেশনটা। তাহলে স্যার আমরা অনেক উপকৃত হবো স্যার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ স্যার। তাহলে আচ্ছা, এস্টিমেশনটা আমি অর্ডার স্ট্যাটিস্টিক্স একদিন একটা ব্রিফ করে দেবো। আর আগামী বৃহস্পতিবার তোমাদের ইনশাআল্লাহ টেস্ট অফ হাইপোথিসিস 3 নম্বর ক্লাস নিয়ে নেব, নিলে মোটামুটি আমাদের 5টা ক্লাস হয়ে যায়।
আর ঈদের পরে হয়তো আরো কিছুদিন সময় পাবো, ওখানে যদি 4-5টা ক্লাস নিয়ে নিতে পারি মিড টার্মের জন্য যথেষ্ট কন্টেন্টস হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তোমাদের লেকচার মোটামুটি কয়টা করে হয় কোর্সগুলোতে? স্যার এটা স্যার ডিপেন্ড করে আসলে। স্যার এইটা মানে আমাদের স্যারদের উপর ডিপেন্ড করে, মানে স্যার যতটুকু মানে আমাদের কমপ্লিট করার জন্য কোর্স যতটুকু তার ক্লাস নেওয়ার প্রয়োজন পড়ে তার অতগুলো ক্লাস স্যার নেন। আচ্ছা, আমি যে কোর্সটা পড়াচ্ছি স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সের, এটা মোটামুটি যদি লেকচার নোট যেভাবে দিচ্ছি এভাবে যদি 150 পেজের কাছাকাছি হয়, সমস্যা আছে? 150 পেজ মতো। না স্যার, না স্যার, সমস্যা এটা আপনার ফাইনালের জন্য মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, ফাইনালের জন্য 150-এর কাছাকাছি আহ, হবে, এরকম চেষ্টা করব। আর যদি মানে দিলে তো আরো বেশি দেওয়া যায়। তোমরা আমাকে একটু বলবা যে কতটুকু তোমাদের জন্য সুইটেবল, কতটুকু সুইটেবল, খুব খুব বেশি যেন আবার না হয়ে যায়। আমরা টাইম টু টাইম কথা বলবো। তাহলে ঈদের পরে ইনশাল্লাহ ওয়াটার স্ট্যাটিস্টিক্স একদিন ব্রিফ করে দেব। আর আগামী বৃহস্পতিবার তোমাদের টেস্ট অফ হাইপোথিসিস ক্লাস নিয়ে ঈদের আগে শেষ করব লেকচার ইনশাল্লাহ। তাহলে আজকে যদি আর কথা না থাকে স্যার আমার তাহলে হচ্ছে ওই যে হাইপোথেসিস টেস্টিং নিয়ে একটা কোশ্চেন ছিল, স্যার ওইটা কি নেক্সট ক্লাসে করবো নাকি স্যার? না, বলো শুনি, বলো। স্যার ওই যে আপনি যদি একটু লেকচার শিটটা বের করতেন, ওই যে আপনার হাইপোথেসিস লেকচার 2 স্যার, তাইলে আমার একটু সুবিধা হইতো স্যার। এই যে হুম, ফাংশনটা স্যার, পাওয়ার ফাংশনটার ওইখানে আচ্ছা আচ্ছা, আমি বলি। এক্সাম্পলটা করাইছিলেন সেন্ট্রাল ঠিক লিমিট ঠিক থিওরেমের। আছে, আচ্ছা বের করি বের করি। স্যার এইখানে হচ্ছে ওই যে স্যার ফার্স্ট এক্সাম্পলটা, স্যার আমরা তো বলো। ভ্যারিয়েন্স তো স্যার আমাদের নোনই, আর হচ্ছে স্যাম্পল সাইজটা দেখা যাচ্ছে 10, স্যার আমরা কিন্তু জেড স্ট্যাটিস্টিকটা কেন করলাম না? আবার বলো বলো, আমি স্ট্যাটিস্টিক আচ্ছা আমি আর একটু বুঝে নি কি প্রশ্ন। এই এই আমাদের, প্রবলেমটার জন্য বলছো, এই প্রবলেমটার জি জন্য? জি 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 স্যার। হ্যাঁ, এখন বলো। স্যার আমাদের তো এখানে ভ্যারিয়েন্সটা নোন, স্যার আমাদের একটা টেস্ট স্ট্যাটিস্টিক করতে হবে না, হাইপোথেসিস টেস্টিং করতেছি স্যার, আমরা ওই জেড স্ট্যাটিস্টিকটা কেন করলাম না? এখানে কি করলাম আমরা? স্যার ওই যে এখানে মানে স্যার সেদিন হচ্ছে সেন্ট্রাল লিমিট থিওরেম নিয়ে একটু কথা বলছিলাম, ওইটাই স্যার একটু ঘুরে গেছি আর কি প্রবলেমটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি একটু বলি। আমাদের প্রশ্নটা খেয়াল করো। আমাদের কিন্তু প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর আর প্রবাবিলিটি অফ টাইপ 2 এরর, অর্থাৎ আলফা আর বিটা, এই দুটো টার্ম আমি নির্ণয় করার কথা বলেছি নাকি? আমরা কিন্তু এখানে টেস্ট কন্ডাক্ট করছি না সরাসরি। আমরা কি করছি, নাল হাইপোথিসিস রিজেক্ট নাকি অ্যাকসেপ্ট ওই ডিসিশনে যাচ্ছি না। আমরা কি করছি, আমাদের সাইজ অফ দা টেস্ট অর্থাৎ লেভেল অফ সিগনিফিকেন্স, প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর আর প্রবাবিলিটি অফ টাইপ 2 এরর, এই দুটো নির্ণয় করছি। আমরা যদি টেস্ট করলে তো জেড টেস্টই করতাম, যেহেতু ভেরিয়েন্স জানা আছে। আমরা তো টেস্ট করছি না সরাসরি, আমরা তো এখানে লেভেল অফ সিগনিফিকেন্স আর বিটা, ওই দুটোর মান নির্ণয় করতে বলা হয়েছে। দেখো এই যে প্রবলেমটা ভালো করে পড়ো, ঠিক আছে? জি স্যার, এবার বুঝতে পারছি স্যার। আচ্ছা, আর এই যে সেন্ট্রাল লিমিট থিওরেমের এখানে যেটা বলছিলাম, যে তোমরা সেন্ট্রাল লিমিট থিওরেম অলরেডি প্রমাণও করেছো যে পপুলেশন ডিস্ট্রিবিউশন যাই হোক না কেন, অর্থাৎ পপুলেশন ডিস্ট্রিবিউশন ধরো পয়সন, এখন পয়সন ডিস্ট্রিবিউশন থেকে যদি তুমি স্যাম্পল নাও, পয়সন ডিস্ট্রিবিউশন থেকে যদি স্যাম্পল নাও, ধরো 100 স্যাম্পল নিলা, তাহলে স্যাম্পল মিন কয়টা পাবা 100 স্যাম্পলের জন্য? 100টাই পাবো স্যার। এই 100টা স্যাম্পল মিনের ডিস্ট্রিবিউশনটা তুমি নরমাল পাবা। কথা পরিষ্কার হয়েছে? প্যারেন্ট পপুলেশন হচ্ছে পয়সন, বাট পয়সন ডিস্ট্রিবিউশন থেকে যখন তুমি একটা স্যাম্পল নিচ্ছ, ওই 100 স্যাম্পল ধরো নাও, 100 স্যাম্পল নিলে মিন পাবা 100টা। এই 100টা মিনের যে ডিস্ট্রিবিউশন, এই 100টা মিনের ডিস্ট্রিবিউশন দেখবা অ্যাপ্রক্সিমেটলি নরমাল হবে, তখন আর পয়সন থাকবে না। স্যার এই যে স্যাম্পলটা আমরা নিচ্ছি, এটা কি কোনো লিমিটেশন মানে মিনিমাম ন্যূনতম কোনো হচ্ছে আছে যে আমরা এই কয়টার মিনিমাম নিতে হবে? এইটা হলো সেন্ট্রাল লিমিট থিওরেমে বলা আছে, এন যদি লার্জ হয়, এন যদি লার্জ হয়, দেন স্যাম্পল মিনের ডিস্ট্রিবিউশনটা অ্যাপ্রক্সিমেটলি নরমাল হবে। এখন এন লার্জ বলতে আমরা কি বুঝি? আমরা
স্টাডি করে দেখেছি, তোমরাও স্টাডি করে দেখেছো, স্যাম্পল ওই যে সাইজটা যদি 30 অথবা বেশি হয় 30, তাহলে আমার ওই ডিস্ট্রিবিউশনটা নর্মালের দিকে টেন্ড করে। নর্মাল আর পয়সনের রিলেশন কি তোমরা পড়েছো? নর্মাল বাইনোমিয়াল, বাইনোমিয়াল নর্মাল, এক্সপোনেনশিয়াল নর্মাল, গামা নর্মাল, এরকম রিলেশন পড়েছো না অনেক? জি টিপ স্যার। থেকে নর্মাল, কাই থেকে নর্মাল। তোমরা বাসায় বাসায় একটা সিমুলেশন স্টাডি করো। প্রবলেম হলো যে প্যারেন্ট পপুলেশন মনে করো পয়সন ধরো, প্যারেন্ট পপুলেশন যদি পয়সন হয়, পয়সন থেকে তুমি স্যাম্পল ড্র করবা, ওই ল্যামডা প্যারামিটারের একটা ভ্যালু বসাই নিবা, পসিবল সাপোর্ট যেটা বলছে ওই সাপোর্টে ল্যামডার একটা মান ধরবা, ধরে র্যান্ডম স্যাম্পল ড্র করবা 30-এর বেশি, র্যান্ডম স্যাম্পল ড্র করবা, ড্র করে প্রত্যেকটার জন্য মিন নির্ণয় করবা, এই মিনের হিস্টোগ্রাম করবা, মিনের হিস্টোগ্রাম করলে দেখবা যে এইটা সিমেট্রিক্যাল হবে। এন যদি 20 ধরো, তাহলে এখানে দেখবা যে সিমেট্রির ঘাটতি দেখা দেবে, অর্থাৎ তোমার কাছে একেবারে 100% নর্মালের মতো মানে এক্স্যাক্টলি দেখে নর্মাল মনে হইতেও পারে, নাও পারে, বাট এন যদি লার্জ হয় 30 অথবা তার বেশি হয়ে যায়, এটা দেখতে নর্মালের মতোই হবে। পারবা না? স্যার চেষ্টা করবো স্যার। অথবা সার্চ দিবা, গুগলে সার্চ দিলে, আর আর তো শিখেছো নাকি? থার্ড ইয়ারে যারা পড়ো আর শিখেছো, আর দিয়েও করতে পারো, আর সেকেন্ড ইয়ারে যারা আছো তারা এক্সেল দিয়ে করো। যদি সমস্যা হয় আমাকে বললো, আমি দেখাই দিব। স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন নিয়ে তো আর কোনো সমস্যা নাই। স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন নিয়ে কিছু সমস্যা আছে? আচ্ছা, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন নিয়ে সমস্যা থাকলে সেখানেও একদিন কথা বলা যাবে, সমস্যা না, আমাকে জানাবা। আমার এই যে সমস্যাগুলো আসবে ওই জায়গাগুলো আমি প্রয়োজন হলে 1-2 দিন করে তোমার সাথে কথা বলে দেন আমার লেকচার শুরু করব, সমস্যা নাই। তাহলে আজকে আর কিছু? না স্যার, ধন্যবাদ। ঠিক আছে, সবাই ভালো থাকো, নেক্সট ক্লাসে কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। স্যার। ওয়ালাইকুম আসসালাম।